ম্যাথামেটিক্স ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা দশম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, আজকে আমরা একের সি থেকে শুরু করছি। দেখো, একের সি কি বলেছে? নিম্নলিখিত প্রশ্নগুলির সত্য না মিথ্যা তা লিখতে হবে, যে কোনো পাঁচটি। দেখো, একেরটা কি বলেছে? একটি অংশীদারি ব্যবসায় আনোয়ার, অমল ও ডেভিডের নিয়োজিত মূলধনের অনুপাত 3:2:5 হলে তাদের মধ্যে লভ্যাংশ বণ্টিত হবে যথাক্রমে 5:2:3 অনুপাতে। দেখো, তোমরা সবাই জেনেছ যে কোনো অংশীদারি ব্যবসায় মূলধনের যা অনুপাত হয় সেটাই হয় লভ্যাংশের অনুপাত, অর্থাৎ মূলধনের যে অনুপাত থাকে সেই অনুপাতে লভ্যাংশ বণ্টিত হয়। তাহলে এখানে দেখো, এইখানে কিন্তু মূলধনের অনুপাত আছে 3:2:5 এবং লভ্যাংশ যে অনুপাতে বণ্টিত হবে তা দেওয়া আছে 5:2:3। তো দেখো, এখানে কিন্তু একই নেই, অর্থাৎ এটি মিথ্যা হবে। তাহলে আমরা সি এর একেরটা লিখব, যেটি মিথ্যা। এবার দেখো, একের সি এর 2 নম্বর অঙ্কটা। এ বি এর সাথে সরলভেদে আছে, বি সি এর সাথে সরলভেদে আছে, সুতরাং এ সি এর সাথে সরলভেদে আছে। এইটি একটু আমাদের দেখে নিতে হবে। আমরা দেখো, সি এর 2 এর অঙ্কটা আমরা এ সমান ধরে নেব আচ্ছা, প্রথমে আমরা সমান লিখব না, এ ভ্যারিজিয়াস বা এ প্রপোর্শনাল। দেখো, এ প্রপোর্শনাল বি, যেহেতু সরলভেদে আছে তাহলে এ ভ্যারিজিয়াস বি বা এ প্রপোর্শনাল বি, বা এ ইজিক্যাল টু, অর্থাৎ সমান করতে হলে একটা K1 ধ্রুবক নিয়ে আসবো, K1 বি। এখানে লিখে দিব K1 ইজিক্যাল টু অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো, বি সি এর সাথে সরলভেদে আছে, অর্থাৎ বি ভ্যারিজিয়াস সি বা প্রপোর্শনাল সি, বা বি ইজিক্যাল টু K2 সি। এইখানে লিখে দিব K2 ইজিক্যাল টু অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো, এইখানে এ ইজিক্যাল টু K1 বি আছে, এই বি এর মানটা এখানে কত আছে? K2 সি বসিয়ে দেব। তাহলে আমরা পাবো কি? এ ইজিক্যাল টু K1 K2 সি। এখানে লিখে দেব যেহেতু বি সমান K2 সি। দেখো, K1 K2 ধ্রুবক, তাহলে এইটা আমরা লিখব যে অতএব এ ভ্যারিজিয়াস সি বা এ প্রপোর্শনাল সি, অর্থাৎ এ ও সি সরলভেদে আছে। এখানে লিখে দেব যে K1 K2 ইজিক্যাল টু অশূন্য ভেদ ধ্রুবক হলো। এবার আমরা কি লিখব? অতএব প্রদত্ত বিবৃতিটি সত্য। দেখো, এবার সি এর 3 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। দেখো কি আছে 3 নম্বরে।
বলেছে আলফা প্লাস বিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি হলে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা সমান 1 হবে, এটা দেখাতে হবে আমাদেরকে। তো দেখো এইখানে কি আছে, আলফা প্লাস বিটা আছে 90 ডিগ্রি, বা বিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি মাইনাস আলফা। আমরা এখানে আলফাও বের করতে পারতাম, 90 ডিগ্রি মাইনাস বিটা হতো তখন। তো এবার কি আছে দেখো, সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা সমান, দেখো সাইন স্কয়ার আলফা থেকে গেল, আর এইটা সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা। দেখো এটা সাইন স্কয়ার আলফাই থাকবে, এটা সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা মানে এটা হবে কস স্কয়ার আলফা। দেখো সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা 1 হয়, আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এটা 1 লিখে দিলাম। তাহলে এটা কি, এটা 1 দেওয়া আছে, অতএব প্রদত্ত, অতএব কি লিখে দেব, অতএব লিখে দেব প্রদত্ত বিবৃতিটি সত্য। এবার দেখো আমরা একের 4 নম্বরটা করার চেষ্টা করব। দেখো কি বলেছে, দেখো 4টা কি বলেছে, এবিসি ও ডিএফ ত্রিভুজ দুটির কোণ এ সমান কোণ ডি, কোণ বি সমান কোণ এফ এবং কোণ সি সমান কোণ ই হলে এবি বাই ডি ইজ ইকুয়াল টু এসি বাই ডিএফ ইজ ইকুয়াল টু বিসি বাই এফ দেখাতে হবে। এটা সত্য নেমে দেখার আগে তো করা যাক। দেখো আমরা দুটো ছবি আঁকবো, এটা সি এর 4 নম্বর। দেখো একটা ত্রিভুজ কি আছে এবিসি, যাক আমরা ফ্রি হ্যান্ডে আঁকার চেষ্টা করব, এ বি সি, এ বি সি। আর একটা ত্রিভুজ আঁকবো, এটা আঁকবো ডি ই এফ। আঁকা হয়েছে। এবার দেখো বলেছে যে কোণ এ সমান কোণ ডি, এখানে লেখা আছে কোণ এ সমান কোণ ডি, আর কোণ বি সমান কোণ এফ, কোণ বি সমান আছে কোণ এফ, কোণ বি সমান কোণ এফ। আর কি দেওয়া আছে, কোণ সি সমান কোণ ই। এবার এখানে বলেছে যে এ বি, তাহলে এ বি বাই ডি এ দেওয়া আছে না, এইখানে এ বি বাই ডিএফ হওয়ার কথা ছিল, ইজ ইকুয়াল টু এসি বাই ডিই। তো দেখো এখানে যেহেতু এটাই গন্ডগোল আছে, আমাদের আর দেখার প্রয়োজন নেই, আমরা এটা বলতেই পারবো যে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। তো দেখো অতএব প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। দেখো এইবার 5এরটা কি বলেছে, দেখো দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দিয়েছে 2:3 হলো, মানে 2:3 হলো, তাদের সমগ্র তাদের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হবে, সেটা দেখাতে হবে।
দেখো অ্যাকচুয়ালি এটা দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3 হলে হতো। এটা লয়কার দিয়েছে, একটু মিস্টেক আছে, যাকে তোমরা ঠিক করে নিও। তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হবে। তো দেখো আমরা প্রথমে ধরে নিব যে ধরি গোলক দুটির ব্যাসার্ধ হলো, অনুপাত থেকে ধরে নেব 2x একক ও 3x একক। এবার গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 4r², 4πr²। তো এখানে 4π উভয়েরই 4π হবে, আর এখানে ব্যাসার্ধ মানে এই প্রথমটা আর হচ্ছে 2x আর দ্বিতীয়টার কত 3x। তাহলে আমরা লিখে দিব যে অতএব গোলক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান কি হবে? 4π 2x এর হোল স্কয়ার ইজ টু 4π ইন্টু 3x এর হোল স্কয়ার। এবার দেখো 4π বাদ গেল, এটা কত হবে? 4x² ইজ টু হবে এটা 9x²। x² দিয়ে ভাগ করলে x² কেটে যাবে, তাহলে 4:9। তাহলে দেখো এখানে 4:9 দেওয়া আছে। তাহলে অতএব প্রদত্ত বিবৃতিটি সত্য। এবার দেখো সি এর সাইডটা কি বলেছে দেখো, ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র থেকে কোনো তথ্যের মধ্যমা নির্ণয় করা যায়। একদম সঠিক। তাহলে আমরা কি লিখে দেব? লিখে দেব প্রদত্ত বিবৃতিটি সত্য। দেখো এবার আমরা 2-1 থেকে করার চেষ্টা করব। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 10টি। আমরা যতগুলো দেওয়া আছে সবগুলোই করব, প্র্যাকটিস বলে কথা। দেখো এবার আমরা 2-এর অঙ্কগুলো করার চেষ্টা করব। 2-এর অঙ্কটা কী বলেছে? নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 10টি। আমাদের 10টি দরকার নেই, আমরা সব অঙ্কগুলোই করব, প্র্যাকটিস করা বলে এই কথা। দেখো 2-1 বলেছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। তো দেখো আমরা এখানে আসল ধরে নেব x টাকা, এবং x টাকার 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরের সমল চক্রবৃদ্ধি বের করে নেব, এবং সেই সমল চক্রবৃদ্ধি থেকে আমরা আসলটা বাদ দিব, তাহলে এই চক্রবৃদ্ধি সুদ পাবো। অতএব শর্তে করব ওই চক্রবৃদ্ধি সুদ সমান 615 টাকা, তাহলে আসলটা বেড়ে যাবে। তো আমরা ধরি দুইয়ের একেরটা ধরি আসল x টাকা। তাহলে এবার লিখব অতএব x টাকার 5%
চক্র বৃদ্ধি হার সুদে 2 বছরের দু বছরের সমল চক্রবৃদ্ধি। সমল চক্রবৃদ্ধি মানে এর মধ্যে সুদ এবং আসল থাকবে। দেখো সূত্র কি, p × 1 + r/100⁴ n। এখানে p আমরা x পেলাম, 1 + r 5%, 1 + 5/100⁴ 2 বছরের এত টাকা = x × 105/100 তার স্কয়ার টাকা। 5 × 20 100, 5 × 21 105। তাহলে x × 21/20 × 21/20 টাকা। এইখানে অনেকের প্রশ্ন থাকে যেটা গুণ করলে কেমন হয়। দেখো গুণ করলে আরো হিসাবটা কঠিন হয়ে যাবে। তো দেখো তোমরা একটু পরেই বুঝতে পারবে। না, এখানে গুণ করে দেব, কারণ যেহেতু চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে, গুণ না করলে হবে না। তো দেখো কি হবে, x × 441/20 টাকা, মানে 441x/400 টাকা। এবার আমরা অতএব চক্র বৃদ্ধি সুদ সমান কত হবে, 441/400 - x, আসল বিয়োগ করে দিচ্ছি, এত টাকা। এবার দেখো 400 লসাগু হলো, 400 দিয়ে 400-কে ভাগ করলে 1, ওই 1 দিয়ে 441x গুণ করলে 441x হবে, -400 × x, 400x টাকা = 41x/400 টাকা। এবার দেখো, এবার যে 615 টাকা দেওয়া আছে বইতে, ওইটা চক্রবৃদ্ধি সুদ, আবার এইটাও চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব শর্তে 41x/400 = 615 বা x = 615 × 400/41। দেখো এইটা দিয়ে এটাকে কাটলে 15 হবে, 15 × 41 615। এইবার বা x = গুণ করো, 4 15 60, আর এখানকার 2 শূন্য, তাহলে কত পেলাম, 6000। এখানে কি চেয়েছিল, আসল টাকায় চেয়েছিল, এই যে এখানে আসল নির্ণয় করো। তো আমরা x কি ধরেছি, আসল ধরেছি, তা আমরা লিখে দেব, অতএব নির্ণয় আসল 6000 টাকা। এবার দেখো 2 এর অঙ্কটা কি বলেছে, একটি জিনিসের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়, জিনিসটির বর্তমান মূল্য 162 টাকা হলে 2 বছর পূর্বে জিনিসটির দাম কত ছিল তা নির্ণয় করি। আমরা এখানে ধরে নেব যে 2 বছর পূর্বে জিনিসটির দাম x টাকা ছিল।
আমরা ধরে নিব 2 এর অঙ্কটা ধরি 2 বছর পূর্বে জিনিসটির দাম ছিল x টাকা। এবার 10% হারে হ্রাসপ্রাপ্ত হচ্ছে, তাহলে আমরা লিখব অতএব বর্তমানে জিনিসটির দাম হবে কত হবে? এটা x ইন্টু যেহেতু হ্রাস 10% তাই 1 মাইনাস 10/100 লিখব। আর যে 2 বছর তাই পাওয়ার 2 হবে এত টাকা ইজিকাল টু x ইন্টু 100 কে 100 মাইনাস 10/100 দেখো x ইন্টু 90/100 তার পাওয়ার 2 টাকা 0 গেল, তার মানে x ইন্টু 9/10 ইন্টু 9/10 টাকা গুণ করব না, অতএব শর্তে করে দিই। দেখো বর্তমানে জিনিসটির দাম এইটা পাচ্ছি, আবার বর্তমান জিনিসটির দাম 162 টাকা দিয়েছে, 162 টাকা দিয়েছে। অতএব শর্তে আমরা কি লিখতে পারি? শর্তে লিখে দেব যে x ইন্টু 9/10 ইন্টু 9/10 সমান 162 বা x সমান 162 ইন্টু 10/9 ইন্টু 10/9 9 দিয়ে কাটাকাটি যাক, 9 কে 9 16 থেকে 9 গেলে 7 72 8 9 72, এই 9 দিয়ে 18 কাটলে 2, তাহলে অতএব x ইকুয়াল টু 200। তাহলে এবার লিখে দিব অতএব 2 বছর পূর্বে জিনিসটির দাম 200 টাকা ছিল। এই অবধি করলে অঙ্কটি হয়ে যাবে। এবার দেখো আমাদের 2 এর 3 অঙ্কটা কি বলেছে। 2 এর 3টা দেখো বলেছে x ও y দুটি চলরাশি, তাদের সম্পর্কিত মানগুলি হলো x ইকুয়াল টু 6, y ইকুয়াল টু 9, x ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 6, x ইকুয়াল টু 12, y ইকুয়াল টু 18, x ইকুয়াল টু 3.6, y ইকুয়াল টু 5.4। x ও y এর মধ্যে কিরূপ ভেদ সম্পর্ক আছে তা যুক্তি সহ নির্ণয় করো। আমরা প্রতি ক্ষেত্রে x বাই y এর মান বের করে নেব। তো দেখো 2 এর 3 নম্বর, দেখো প্রথম ক্ষেত্রে আমাদের x বাই y সমান কত হবে? 6/9। x এর মান 6 দেওয়া আছে, y এর মান 9 দেওয়া আছে। কাটাকুটি করে কি হবে দেখো, 3 দুগুণে 6, 3 3 9, 2/3। দ্বিতীয় ক্ষেত্রে x বাই y সমান কত আছে? 4/6। x এর মান 4 আছে, y এর মান 6 আছে। 2 দিয়ে কাটাকাটি করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2/3। তৃতীয় ক্ষেত্রে x বাই y কত আসছে দেখো দেওয়া আছে এখানে মানগুলো। x এর মান 12, y এর মান 18, 6 দুগুণে 12, 3 6 18, 2/3।
3। চতুর্থ ক্ষেত্রে x বাই y সমান কত হবে? 3.6 বাই 5.6 ইজিক্যাল টু 36 ইন্টু 10। এই নিচের দশমিকের জন্য উপরে 10 নেওয়া হলো, আর উপরে দশমিকের জন্য আমরা নিচে 10 নিব। 10 10 কেটে গেল, 6 6 36, 6 9 54, 3 দুগুণে 6, 3 3 9, 2 এর 3, 2 এর 3 হয়ে গেল। এবার দেখো প্রতি ক্ষেত্রে x বাই y এর মান কিন্তু 2 এর 3 হচ্ছে, তাহলে আমরা কি লিখে দেব? অতএব x বাই y সমান 2 এর 3 সমান কি? ধ্রুবক। অতএব x ভ্যারিজিয়াস y মানে কি আছে? সরলরেখা আছে। অতএব x ও y সরল ভেদে আছে। যুক্তি এটাই যে x বাই y সমান ধ্রুবক। x বাই y ধ্রুবক হলেই x ভ্যারিজিয়াস y মানে x ও y সরল ভেদে থাকবে। এইবার দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে। দেখো পরের অঙ্কটা বলেছে 2 এর 4 x স্কয়ার প্লাস 8x প্লাস 2 ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান নির্ণয় করো। দেখো এইটা একদম প্রথম অধ্যায়ের অঙ্ক, একচাল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্ক। তো দেখো শুরু করা যাক 2 এর 4 এর অঙ্কটা। কি আছে? x স্কয়ার প্লাস 8x প্লাস 2 ইজিক্যাল টু 0। দেখো এখানে আমরা এখানে বীজদ্বয় দেওয়া আছে আলফা ও বিটা, তাহলে আমরা বের করব বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা হবে -8 বাই 1, অর্থাৎ এটা a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস bx প্লাস c এর সঙ্গে তুলনা করলে কি পাবো? a পাচ্ছি 1, b পাচ্ছি 8, c পাচ্ছি 2। এখানে সূত্র হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে মাইনাস বি বাই এ। মাইনাস বি মানে x এর সহগ 8 আর বাই এক্স স্কয়ারের সহগ 1। তো এখানে সূত্রে মাইনাস আছে মাইনাস বি বাই এ, এখানে a1 এবং a b হচ্ছে মাইনাস b8, এটা -8 হয়ে যাচ্ছে। এবার বীজদ্বয়ের গুণফল মানে আলফা বিটা, আর ওটা মানে c বাই এ, c কত? 2 বাই a মানে 1 সমান 2। এবার 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান বের করে নেব। তো এটা আলফা বিটা লসাগু হবে, বিটা দিয়ে ভাগ করলে আলফা দিয়ে ভাগ করলে বিটা থাকছে মানে বিটা, আর বিটা দিয়ে ভাগ করে আলফা থাকছে আলফা ইন্টু 1 আলফা। তার মানে বিটা প্লাস আলফা মানে এটা আলফা প্লাস বিটা। এবার আলফা প্লাস বিটার মান কত আছে? এখানে -8 বসিয়ে দেব। -8 আর আলফা বিটার মান 2, কাটাকুটি করলে 4 দুগুণে 8 -4। অতএব লিখে দাও যে অতএব 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান ইজিক্যাল টু -4। দেখো ইজিলি হয়ে গেল, খুব সহজেই অঙ্কটি হয়ে গেল। এবার দেখো 2 এর 5 নম্বর অঙ্কটা। একই দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি চোঙ ও একটি গোলকের ঘনফল সমান হলে চোঙের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করো। দেখো এখানে একটি কথা বলেছে, একই দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি চোঙ ও একটি গোলকের ঘনফল সমান। আমরা ধরে নিব, ধরি চোঙ ও গোলকের ব্যাসার্ধ r এবং চোঙের উচ্চতা ধরে নেব h। তো দেখো
শুরু করা যাক। আমরা কি ধরে নেব? ধরি 2 এর 5, ধরি চং ও গোলকের ব্যাসার্ধ আর একক ও চঙ্গের উচ্চতা h একক। এবার এখানে একটা কথা বলেছে যে ঘনফল সমান, ঘনফল মানে আয়তন, তো অতএব বের করে নিই আলাদাভাবে। চঙ্গের ঘনফল মানে আয়তন সমান পাই আর স্কয়ার h ঘন একক ও গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন একক। যেহেতু এদের আয়তন সমান, তো অতএব শর্তে আমরা লিখতে পারবো যে 4/3 পাই আর কিউব সমান পাই আর স্কয়ার h, বা পাই আর স্কয়ার বাদ দিব, তাহলে 4r/3 = h, বা 4r = 3h গুণ হয়ে গেল, বা 2r × 2 সমান 3h, বা দেখো ওই পৃষ্ঠায় করি, বা 2r/h = 3/2। দেখো এখানে 2r কেন করলাম? যেহেতু এখানে ব্যাসার্ধ r, তাহলে ব্যাস হবে 2r, তাই এরকম করা হলো। দেখো এবার 2r is to h সমান 3:2। এবার আমরা লিখে দিব যে অতএব চং ও গোলকের নয়, এখানে দেখে কি আছে ভাষাটা, চঙ্গের ব্যাসার্ধে, চঙ্গের ব্যাসের দৈর্ঘ্য, আচ্ছা চঙ্গের, অতএব চঙ্গের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত 3:2। এই পর্যন্ত করলে অঙ্কটি হয়ে যাবে। দেখো আর একবার বলে নিই অঙ্কটা, দেখো তোমরা বোঝার চেষ্টা করবে। ধরি চং ও গোলকের ব্যাসার্ধ r একক ও চঙ্গের উচ্চতা h একক। এবার চঙ্গের আয়তন পাই আর স্কয়ার h ঘন একক ও গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক। এইখানে তোমাদেরকে একটু বলার আছে, সেটা হলো যে তোমরা সূত্রগুলো অবশ্যই মুখস্থ করে নেবে এবং বুঝে বুঝে মুখস্থ করে নেবে, নাহলে কিন্তু এই সূত্রগুলোই পরীক্ষার হলে শত্রু হয়ে দেখা দেবে। দেখো তো চঙ্গের আয়তন বের করেছি পাই আর স্কয়ার h ঘন একক ও গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক। শর্তে 4/3 পাই আর কিউব সমান পাই আর স্কয়ার h, বা 4r/3, মানে এখানে পাই আর স্কয়ার বাদ দিলাম, = 4/3, 4r/3 = h, বা 4r = 3h, বা 2r × 2 গুণ করলে 4r হয়ে যাবে = 3h।
এইচ। এবার দেখো 2r/h রাখলাম, এই জায়গায় 3/2 হলো, বা 2r/h = 3:2। এবার কি রেখে দেব? অতএব চোঙের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত 3:2। এই পর্যন্ত করে অঙ্কটি সম্পূর্ণ করা হয়ে যাবে। তোমাদের কাছে একটাই আবেদন রাখবো, যদি চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই, দেখা হবে আগামী ভিডিওতে।